Hi everyone, welcome to Skill Vault BD। আজকের টিউটোরিয়ালে আমরা শিখব ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। IS 7 এ ক্যাশ ফ্লো স্টেটমেন্ট সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো আমরা আজ জানব ক্যাশ ফ্লো স্টেটমেন্টের কিছু ডেফিনিশন এবং ক্যাশ ফ্লো স্টেটমেন্ট কিভাবে করতে হয়, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট কতভাবে করা যায় এবং কোন পার্টে কী অংশ থাকে এবং কিভাবে ক্যাশ ফ্লো স্টেটমেন্টে কাজ করে। তো প্রথম স্লাইডে আপনারা দেখতে পাচ্ছেন হোয়াট ইজ ক্যাশ ফ্লো। Cash flow refers to movement of money into and out of a business, project or individual's account over a specific period. It indicates how well an entity manages its cash to fund operations, pay debt and invest in growth. অর্থাৎ ক্যাশ ফ্লো হলো একটি নির্দিষ্ট সময়ে একটি প্রতিষ্ঠান বা ব্যক্তির কাছে নগদ অর্থের আগমন এবং বহির্গমন এর হিসাব। এটি দেখায় একটি ব্যবসা কতটা দক্ষভাবে নগদ অর্থ পরিচালনা করছে, যেমন বিল পরিশোধ, বিনিয়োগ, ঋণ পরিশোধ ইত্যাদি। আপনাদের কাছে সংজ্ঞাটি জটিল মনে হতেই পারে, তো আমি একটি জটিল সংজ্ঞা দিয়েই শুরু করলাম। এই কারণে সহজভাবে বলতে গেলে আমরা অনেকেই জানি ক্যাশ ফ্লো স্টেটমেন্ট মানে নগদ গ্রহণ এবং নগদ প্রদানের একটি হিসাব। এটি আমাদের IS 7-এ আলোচনা করা হয়েছে। তো আমি এভাবে চিন্তা না করে আমি চিন্তা করেছি যে কিভাবে একটি সংজ্ঞা দ্বারা আপনার একটি ক্যাশ ফ্লোতে কী ঘটে এটি সহজভাবে বোঝানো। দেখুন, একটি ক্যাশ ফ্লো মানে শুধু নগদ আদান প্রদান বিষয়টি এমন নয়। এখানে আছে যেমন বিল পরিশোধ, বিনিয়োগ, ঋণ পরিশোধ সক্ষমতা। এটি দেখায়, খেয়াল করে দেখুন, এটি দেখায় একটি ব্যবসা কতটা দক্ষভাবে নগদ অর্থ পরিচালনা করছে। শুধু ক্যাশ ফ্লো দিয়ে যে নগদ আদান প্রদান হচ্ছে এটি বলার থেকে যদি আমরা এইভাবে বলি যে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট থেকে আমরা একটি ব্যবসায় দক্ষভাবে নগদ অর্থ পরিচালনা করছে কিনা এটি এই স্টেটমেন্ট থেকে জানা যায় এবং বোঝা যায়, তাহলে আমাদের ডেফিনেশনটা আরও বেশি সুন্দর হয়। আমরা খুব ছোট করে বলতে পারি যে নগদ গ্রহণ এবং নগদ প্রদানটিকে একটি হিসাবে সুন্দরভাবে সাজিয়ে হিসাবে ক্যাশ ফ্লো কত ক্যাশ বিজনেসে ইন হলো এবং কত আউট হলো এটির হিসাব মালিককে প্রদান করাটাই ক্যাশ ফ্লো। এটিও বলা যায়, আবার আমি যেভাবে সংজ্ঞাটি দিয়েছি এভাবেও আপনারা বলতে পারেন। টাইপ অফ ক্যাশ ফ্লো। ক্যাশ ফ্লো টাইপ তিন ধরনের। তিনটি টাইপে ক্যাশ ফ্লো একটি ক্যাশ ফ্লো স্টেটমেন্টকে তিন ভাগে ভাগ করা হয়েছে। প্রথম পার্টি হলো অপারেটিং ক্যাশ ফ্লো, সেকেন্ড হলো ইনভেস্টিং ক্যাশ ফ্লো এবং থার্ড ফাইন্যান্সিং ক্যাশ ফ্লো। তো অপারেটিং ক্যাশ ফ্লো, ইনভেস্টিং এবং ফাইন্যান্সিং এটি নিয়ে বিস্তারিত আরও আলোচনা করা হবে। তো চলুন নেক্সট স্লাইডে কী আছে দেখি। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার টাইপ অফ ক্যাশ ফ্লো অপারেটিং ক্যাশ ফ্লো, মানি জেনারেটেড ফ্রম এ কোম্পানিজ কোর বিজনেস অ্যাক্টিভিটি। অপারেটিং ক্যাশ ফ্লো থেকে আমার মানি জেনারেট হবে, এটি বিজনেসের প্রধান অ্যাক্টিভিটিস। যেমন রিসিপ্ট ফ্রম সেলস, একটি বিজনেসে সেলস প্রসিড থেকে যে রিসিপ্টগুলো আসে এটি বিজনেসের মেন রেভিনিউ। এবং পেমেন্ট টু সাপ্লায়ার্স, শুধু সেল আসবে বিষয়টি এমন না, সেল করতে হলে পণ্য পারচেস করতে হয়, সাপ্লায়ারকে পেমেন্ট করতে হয়। তো অপারেটিং ক্যাশ ফ্লোতে মূলত
মেন যে পার্টটি থাকে সেটি হলো রিসিপ্ট ফ্রম সেলস, মানে সেলস থেকে কি পরিমাণ ক্যাশ জেনারেট হয়েছে এবং এর থেকে কি পরিমাণ সাপ্লায়ারকে পেমেন্ট করা হয়েছে। এটি মূলত বিজনেস অপারেট করতে যা কিছু প্রয়োজন হয়, অপারেট করতে যেভাবে একটি বিজনেস অপারেট করতে যে ক্যাশ ইন এবং আউট হয়, এটি নিয়ে আলোচনা করা হয় অপারেটিং ক্যাশ ফ্লোতে। ইনভেস্টিং মূলত কোম্পানি কোথায় ইনভেস্ট করছে, কি পারপাসে ইনভেস্ট করতেছে, এগুলা নিয়ে ইনভেস্টিং পার্টে আলোচনা করা হয়। এখানে দেখেন ক্যাশ রিলেটেড টু বাইং অর সেলিং লং টার্ম অ্যাসেট, মানে এটি লং টার্ম পরিচালনার ক্ষেত্রে যে ক্যাশটি ইন এবং আউট হয় এটি ইনভেস্টিং পার্টে দেখানো হয়। ইনভেস্টিং পার্ট নেগেটিভ হলে প্রবলেম নেই, নেগেটিভ ইনভেস্টিং পার্টটি পজিটিভ হওয়ার থেকে নেগেটিভ হওয়াটাই বেশি ভালো। কারণ পজিটিভ হলে আপনার শুধু অ্যাসেট সেল থেকে বা আপনার কোনো ইনভেস্টমেন্ট বিক্রি থেকে যে অর্থগুলা আসে সেটি হচ্ছে ক্যাশ ইন হয়, আর আউট হয় ক্যাশ টাকা দিয়ে যদি কোনো লং টার্ম অ্যাসেট ক্রয় করা হয় সেক্ষেত্রে ক্যাশ চলে যায়। এজন্য যদি আপনার ইনভেস্টিং পার্টে নেগেটিভ ফিগার আসে তাহলে সেটি বিজনেসের জন্য খারাপ বলা যাবে না। বাট অপারেটিংয়ে যদি নেগেটিভ আসে, মানে সেলস থেকে আপনার সাপ্লায়ারকে পেমেন্টের পরিমাণ বেশি হয়, তার মানে আপনি পারচেস করছেন বেশি অথবা যে দামে পারচেস করছেন তার থেকে সেলসের পরিমাণটি কম, এ কারণে আপনাদের বিজনেসের ক্যাশ রিসিপ্টটি কম হয়। সেক্ষেত্রে যদি নেগেটিভ আসে অপারেটিংয়ে তাহলে বিজনেসের জন্য ক্ষতি। তো ইনভেস্টিংয়ের ঠিক তেমনি যদি নেগেটিভ আসে তাহলে এখানে চিন্তার কিছু নেই যে বিজনেসের জন্য এটি ক্ষতি নাকি লাভ। কারণ এখানে ফিক্সড অ্যাসেট পারচেসের ফলে বেশি পারচেস করলে দেখা যাচ্ছে কোম্পানির অ্যাসেট বাড়ে, বাট তেমনি ক্যাশ টাকা বেশি বের হয়ে যায়, কোম্পানি থেকে ক্যাশ টাকা আউটে চলে যায়, যার কারণে এটা নেগেটিভ হতেই পারে। এটা বিজনেসের জন্য কোনো ক্ষতির কারণ নয়। ফাইন্যান্সিং ক্যাশ ফ্লো, ক্যাশ রিসিভড ফ্রম অর পেইড টু ইনভেস্টর অ্যান্ড ক্রেডিটর্স। আমরা এই পার্টটিতে শেয়ার ইস্যু, টেকিং লোনস, মানে কোম্পানি থেকে লোন নিলে অথবা শেয়ার ইস্যু করলে টাকা রিসিভ করি, এবং রিপেইং ডেপ্ট মানে আমরা দেনা পরিশোধ করলে বা পেইং ডিভিডেন্ড লভ্যাংশ প্রদান করলে আমাদের এই পার্টগুলা ক্যাশ ফ্লো স্টেটমেন্টের ফাইন্যান্সিং পার্ট অংশে আসবে। তো এখানে আমি ইংলিশটাকে সেম একইভাবে বাংলায় লিখেছি, আপনারা প্রয়োজনে দেখতে পারেন। তো আমরা এখন যাব আমাদের থার্ড স্লাইডে। তো ক্যাশ ফ্লো মূলত দুভাবে করা যায়, একটি হলো ডিরেক্ট মেথড, অন্যটি ইনডিরেক্ট মেথড। তো ইনডিরেক্ট মেথডটি আমাদের দেশে বা পৃথিবীর সমস্ত কোম্পানিতে খুবই জনপ্রিয় একটি পার্ট। তো আমরা প্রথমে ডিরেক্ট মেথডটি দেখব, তারপর ইনডিরেক্ট মেথডে যাব। তো ডিরেক্ট মেথডটি হলো দ্য ডিরেক্ট মেথড অফ প্রিপেয়ারিং এ ক্যাশ ফ্লো স্টেটমেন্ট রিপোর্টস দ্য অ্যাকচুয়াল ক্যাশ ইনফ্লো অ্যান্ড আউটফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। মানে ডিরেক্ট হোক আর ইনডিরেক্ট হোক, এটি শুধু পার্থক্যটা শুধু তৈরি হবে অপারেটিং অ্যাক্টিভিটিসের ক্ষেত্রে। তো the direct method of preparation a cash flow statement reports the actual cash inflow। এখানে অ্যাকচুয়াল ক্যাশ কত কোম্পানিতে আসছে এবং কত বের হয়েছে এটি অপারেটিং অ্যাক্টিভিটিসে উল্লেখ করা হয়। তো দেখুন এখানে কি টাইপের ক্যাশ ফ্লোর পার্টগুলা এখানে আসে ক্যাশ আউট এবং ইনের ক্ষেত্রে। ক্যাশ ইন হয় ক্যাশ রিসিভ ফ্রম কাস্টমার থেকে যদি ক্যাশ রিসিভ করা হয়। ক্যাশ পেইড টু সাপ্লায়ার, ক্যাশ পেইড টু ওয়েজেস, ক্যাশ পেইড
ফর রেন্ট, ক্যাশ পেইড ফর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স। মানে আপনার বিজনেস অপারেশনের জন্য যে শুধু ক্যাশ টাকা আসবে এবং ক্যাশ বের হয়ে যাবে কোম্পানি থেকে বা ট্রেজারি থেকে, এখানে শুধু সেগুলাই অন্তর্ভুক্ত হবে, অন্য কোনোটি আসবে না। তো ইনডিরেক্ট মেথডটি কিভাবে? Indirect method. The indirect method is a way of preparing the operating activities section of the cash flow statement, where you start when the net profit or net income from the income statement and adjusting it for non-cash item, changes in work in capital, inventories, account receivable, payable. This method reconciles net income to net cash from operating activities, showing how accruals accounting figures transaction into cash flow. এখানে বাংলা করলে কি হয়, পরোক্ষ পদ্ধতিতে নিট আয় এর সাথে চলতি সম্পত্তি চলতি দায়ের পার্থক্য, অনগদ দফাসমূহ যেমন হাতে নগদ, নগদ প্রবাহ নির্ণয়, অবচয়, অনাদায়ী দেনা, সম্পত্তি বিক্রয়জনিত লাভ বা ক্ষতি ইত্যাদি সমন্বয়ের মাধ্যমে পরিচালনা কার্যক্রম করা হয়। তো দেখুন, ডিরেক্ট মেথডে আপনার ক্যাশ আসছে কত, ক্যাশ চলে গেছে কত, এটির একটি ডিফারেন্স থেকেই অপারেটিং অ্যাক্টিভিটিসটা বের করতে হয়। বাট ইনডিরেক্ট মেথডটি আপনার নেট ইনকাম থেকে নন ক্যাশ আইটেম বাদ দিয়ে ব্যাক ক্যালকুলেশনের মাধ্যমে ইনডিরেক্ট ক্যাশ কত ক্যাশ ছিল আপনার প্রতি অ্যাকাউন্টিং পিরিয়ডে, কত ক্যাশ জেনারেট হয়েছে এটি বের করা। আপনার এটি সাধারণত ব্যাক ক্যালকুলেশন করা হয় নেট প্রফিট থেকে ডেপ্রিসিয়েশন, নন ক্যাশ আইটেমগুলো বাদ দিয়ে, যেমন অ্যাকাউন্ট রিসিভেবল বাদ দিতে হয়, দেন ইনভেন্টরি। অ্যাকাউন্ট রিসিভেবল বাদ দেওয়ার কারণ, অ্যাকাউন্ট রিসিভেবল মানে আপনার আউটস্ট্যান্ডিং যতটা আছে, মানে আপনি পার্টিদের কাছ থেকে কত টাকা রিসিভ করবেন, এই আইটেমটি এখানে আনার প্রয়োজন নেই। এখন চিন্তা করতে পারেন যে ব্যাক ক্যালকুলেশন কেন করতে হবে। তো যখন ইনডিরেক্ট মেথড তৈরি করা হয়, নেট প্রফিটটি আমার অবশ্যই নন ক্যাশ আইটেমগুলো থেকে বাদ দেওয়া হয়। আমাদের যে প্রফিট অর লস স্টেটমেন্ট, ওখান থেকে নেট প্রফিট বের করার আগে নন ক্যাশ আইটেমগুলো ওখান থেকে মাইনাস করা হয়, যার কারণে আমাদেরকে নন ক্যাশ আইটেমগুলোকে অ্যাড করে, যেটাই আমি মাইনাস করেছি অলরেডি লেস করা হয়েছে, ওটি অ্যাড করে আমার ব্যাক ক্যালকুলেশন তৈরি করতে হয় ইনডিরেক্ট মেথডের মাধ্যমে। এটি তৈরি করা অনেক জটিল হলেও, বাট এটি সকল কোম্পানি, ম্যাক্সিমাম কোম্পানি এই পদ্ধতিটি ফলো করে। তো দেখুন, এখানে কিছু উদাহরণ আমি এখানে দেখিয়েছি। তো এখানে ইনডিরেক্ট যে আছে, ইনডিরেক্ট মেথড আছে, মেথডটিতে আমি এখানে একটু দেখানোর চেষ্টা করছি। নেট প্রফিট থেকে অ্যাড করতে হয় ডেপ্রিসিয়েশন, অ্যামোর্টাইজেশন। যেহেতু নেট প্রফিটের সাথে বের করার আগে, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করার আগে সময় আমরা ডেপ্রিসিয়েশন, অ্যামোর্টাইজেশন বাদ দিয়ে দিয়েছি, এই কারণে আমরা ক্যাশ ফ্লোতে এটি যোগ করব, যেহেতু এটি ব্যাক ক্যালকুলেশন। Adjust for gain loss from non-operating activities, subtract gain, asset sale at loss. এখানে দেখুন, ডিরেক্ট মেথড এবং ইনডিরেক্ট মেথডের কিছু পার্থক্য আমি এখানে সাজিয়েছি। নগদের প্রকৃত আগমন ও প্রস্থান দেখায়। এখানে ডিরেক্ট মেথডে আমি বলেছি যে এখানে কোনো অনগদ লেনদেন অন্তর্ভুক্ত হয় না, এখানে শুধু নগদের প্রকৃত আগমন ও প্রস্থান দেখায়। ইনডিরেক্ট মেথডে নিট আয় থেকে শুরু করে নগদে রূপান্তর করা হয়, যেহেতু নিট আয় থেকে শুরু করে ব্যাক ক্যালকুলেশন করা হয়, এই জন্য নগদে রূপান্তর করে।
সেকেন্ড পার্থক্যটি হলো নগদ আগমন দেখানো হয় কিভাবে, যেমন গ্রাহকের কাছ থেকে নগদ প্রাপ্তি। এখানে ইনডিরেক্ট মেথডে দেখানো হয় না পৃথকভাবে কোনো গ্রাহকের কাছ থেকে প্রাপ্তি, এটি পৃথকভাবে দেখানোর প্রয়োজন নেই। যেহেতু ব্যাক ক্যালকুলেশন করা হয় এই কারণে এখানে দেখানোর প্রয়োজন নেই। বাট ডিরেক্ট মেথডে তো তার ব্যাক ক্যালকুলেশন করানো হয় না, এখানে শুধু আপনার কি পরিমাণ নগদ আপনি রিসিভ করছেন, কি পরিমাণ নগদ পেমেন্ট করছেন, শুধু এই হিসাবগুলো ডিরেক্ট মেথডে আসে। নগদ ব্যয় দেখানো হয় কিভাবে, যেমন সরবরাহকারীকে নগদ প্রদান, বেতন ইত্যাদি। এ ধরনের ব্যয় পরোক্ষভাবে সমন্বয় করে দেখানো হয়, যেটি আমি অলরেডি বলেছি। এটি বেশি ডিরেক্ট মেথডটি বেশি স্বচ্ছ ও সরাসরি বোঝা যায়, আর ইনডিরেক্ট মেথডটি তুলনামূলক কম স্বচ্ছ, হিসাব ভিত্তিক। এটি কম স্বচ্ছ হলেও এটি হিসাব ভিত্তিক, কারণ এটি সবাই বুঝতে পারে না, বাট ডিরেক্ট মেথডটি সবাই খুব সহজে বুঝতে পারে। হিসাব প্রক্রিয়া, এটি হিসাব প্রক্রিয়াটি জটিল, কারণ সব নগদ লেনদেন আলাদাভাবে খোঁজার প্রয়োজন হয়। এটি হিসাব যখন আপনি প্রিপেয়ার করবেন, যে প্রিপেয়ার করবে তার জন্য এটি জটিল, কারণ যে ব্যক্তি এটি প্রস্তুত করবে ওনার এটি প্রতিটি নগদ লেনদেনটি আলাদা করে খুঁজে বের করতে হয়। আর ইনডিরেক্ট মেথডটি প্রস্তুত করা সহজ, যেহেতু আমি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট থেকে, প্রফিট অ্যান্ড লস থেকে, আমি নেট প্রফিট থেকে ব্যাক ক্যালকুলেশন করব। আমি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটি হাতে নিয়ে তখন আমি ক্যাশ ফ্লো স্টেটমেন্টের ইনডিরেক্ট মেথডটি তৈরি করব। এজন্য আমি যেহেতু ব্যাক ক্যালকুলেশন করব, এই ব্যাক ক্যালকুলেশন করার জন্য আপনার অনেকগুলার ডাটা বা তথ্যপত্র খোঁজার প্রয়োজন নেই, যেহেতু আমার কাছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট থাকবে। সেক্ষেত্রে আমি ব্যাক ক্যালকুলেশন করে বের করার জন্য এটি তৈরি করা, প্রস্তুতকারক যে তৈরি করবে তার জন্য এটি তৈরি করা অনেকটাই সহজ। সাধারণভাবে এটি কম ব্যবহৃত হয়, কোম্পানি এটি খুব কম ব্যবহার করে। সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এই পদ্ধতিটি এবং নগদ লেনদেনের প্রকৃতি দেখানো হয়। ডিরেক্ট মেথডে নগদ লেনদেনের প্রকৃতি দেখানো হয় এবং ইনডিরেক্ট মেথডে হিসাব ভিত্তিক আয় ও নগদের পার্থক্য দেখানো হয়। তো আজকের টিউটোরিয়ালটি এ পর্যন্তই, আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। যদি কেউ কোনো অসুবিধা বা কোনো সমস্যা থাকে আমার সাথে যোগাযোগ করবেন। আমার সাথে যোগাযোগ করতে হলে আমার ফেসবুক অথবা ইমেইলে মেইল করতে হবে। সকলকে ধন্যবাদ। পরবর্তী লিসন দেখার জন্য সকলকে অনুরোধ করা হলো। পরবর্তী লিসনে দেখানো হবে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট কীভাবে প্রস্তুত করা হয়। কিছু স্যাম্পল নিয়ে আলোচনা করব। প্রথমে ডিরেক্ট মেথড এবং ইনডিরেক্ট